নমস্কার। প্রথমে বলে দিই আজকের ভিডিওর আলোচ্য বিষয় কি। আজকের আলোচ্য বিষয় হলো এমন কিছু টপিক যেগুলো বর্তমান সময়ে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা নিউজ পেপারে অনেক প্রতিবেদন এই বিষয়গুলোকে নিয়ে দেখতে পাই। যেমন মনে করো বিশ্ব উষ্ণায়ন, অর্থাৎ পৃথিবী যে উষ্ণ হচ্ছে দিন দিন সেই সংক্রান্ত। এছাড়া শিশুদের শৈশবকাল যে ভয়াবহ নিঃসঙ্গতার মধ্যে কাটছে সেই সংক্রান্ত আলোচনা। তাছাড়া স্কুল ছুট কমানোর জন্য বিশেষ যে সমস্ত ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সে সংক্রান্ত কিছু আলোচনা। আরও আলোচনা করব বিভিন্ন প্রকল্প, হলিস্টিক রিপোর্ট কার্ড আসতে চলেছে, এই এডুকেশন কী এবং এর সঙ্গে কী কী বিষয় অ্যাসোসিয়েটেড, এই সমস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। এছাড়া অনেকে আমার সম্পর্কে কিছু জানতে চেয়েছিলে, আমি আগের ভিডিওতে কিন্তু উল্লেখ করেছি, আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সও বলেছি, তবু বলে দিই আমার নাম স্বাগতা ব্যানার্জি। আমি বাঁকুড়া জেলার ইন্দাস সার্কেলের একটা বিদ্যালয়ে এখন করছি চাকরি। আমার একাডেমিক মার্কস ছিল 29.06। আমি ইন্টারভিউতে মার্কস পেয়েছিলাম টোটাল 9, 4.33 যোগ 4.67। ঠিক আছে, তোমরা টোটালটা করে নিও। আর আমার র্যাঙ্ক হয়েছিল 59, স্টেট র্যাঙ্ক। এটা যে লিস্টটা বেরিয়েছিল সেই লিস্টে স্বাগতা ব্যানার্জি নাম করে সার্চ করে নিতে পারো যাদের দেখার ইচ্ছা আছে আর কি। আর আমি গ্র্যাজুয়েশন করেছি ইংরেজি বিষয় নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে। ঠিক আছে, এরপরে ভিডিওর মেইন টপিকে আসা যাক। প্রথমে যে বিষয়টা নিয়ে শুরু করব, আমাদের পশ্চিমবঙ্গে শিক্ষা সংক্রান্ত যে প্রকল্পগুলো চলছে সেই সংক্রান্ত। যদি বলা হয় যে পশ্চিমবঙ্গে শিক্ষার সঙ্গে যুক্ত এরকম 2 কি 3টে প্রকল্পের নাম এবং 2-1 কথায় তাদের বর্ণনা দাও। প্রথমেই যে প্রকল্পটার কথা বলবো সেটা হলো কন্যাশ্রী প্রকল্প, যেটা স্টার্ট হয় 2013 সালে এবং 2017 সাল থেকে রাষ্ট্রপুঞ্জ থেকে পুরস্কার প্রাপ্ত হয়েছে। যেই প্রকল্পের স্লোগান হলো আমি প্রগতি আমি কন্যাশ্রী। 13 থেকে 18 বছর বয়সী মেয়েদেরকে বার্ষিক 750 টাকা করে সাহায্য প্রদান করা হয় এবং এককালীন 18 বছরের ঊর্ধ্বে 25,000 টাকা দেওয়া হয়। এটা হলো এই প্রকল্পর জিস্ট। ঠিক আছে, পরবর্তী চলে আসবো শিক্ষাশ্রী প্রকল্প, যেখানে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মেয়েদেরকে একটা বার্ষিক সাহায্য প্রদান করা হয়। এছাড়াও তোমরা বলতে পারো সবুজ সাথী প্রকল্প আছে, যেখানে তোমরা জানো যে সাইকেল প্রদান করা হয় এবং এটাও কিন্তু রাষ্ট্রপুঞ্জ থেকে পুরস্কার প্রাপ্ত। আর কি আছে না, উৎকর্ষ বাংলা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এগুলো আছে। এগুলো সম্পর্কে 2-1 লাইন ডিটেলস তোমরা জানাতে পারো, তাহলে কিন্তু হয়ে গেল। দেখো কতগুলো শিক্ষা সংক্রান্ত আমাদের প্রকল্প। কোশ্চেনগুলো কিন্তু ভালো করে শোনা প্রয়োজন। অনেক সময় কি হয়, প্রশ্নগুলো ভালো করে না শুনে শিক্ষা সংক্রান্ত প্রকল্প বলেছি সেটা না শুনে হয়তো উত্তর দিয়ে দিলাম যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, তারপরে স্বাস্থ্যসাথী, গতিধারা, এসব বিভিন্ন প্রকল্প যেগুলো আছে সেগুলো বলে দিলাম। কাজেই কোশ্চেনটা কিন্তু খুব ভালো করে শোনা প্রয়োজন যে আমি কি বলছি, শিক্ষা সংক্রান্ত নাকি সমাজ উন্নয়নের জন্য যে প্রকল্পগুলো চলছে সেই প্রকল্পগুলোর নাম উল্লেখ করো। ঠিক আছে, তো এটা ভালো করে শুনে তোমরা উত্তরটা দিও। এরপরে যদি বলি যে এই সমস্ত যে প্রকল্পগুলো চলছে যেগুলো সমাজ উন্নয়নে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা আরও অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলো কয়েকটা নাম করে বলে দিলাম, তো সেগুলোকে কি তুমি সাপোর্ট করো বা সেগুলো কি তোমার কাছে যুক্তিযুক্ত? তো এই ক্ষেত্রে দেখো, যেহেতু সরকার এই প্রকল্পগুলো চালাচ্ছে, নিশ্চয়ই কিছু বিবেচনা করে চালাচ্ছে, তো তোমরা পজিটিভভাবে উত্তরটা দেওয়ার চেষ্টা করো। যেমন তোমরা একটা উদাহরণ দিতে পারো স্বাস্থ্যসাথী প্রকল্প। এক্ষেত্রে কি হচ্ছে, অনেক মানুষ যাদের অপারেশন করানোর টাকা নেই চিকিৎসা ক্ষেত্রে, তারা কিন্তু অনেকাংশে উপকৃত হচ্ছে। তাহলে এগুলো সব পজিটিভ দিক। লক্ষ্মীর ভাণ্ডারের কথাও যদি বলো, মেয়েদেরকে আত্মনির্ভর করার জন্য একটা আর্থিক সাহায্য প্রদান করা হচ্ছে। তো ওনারা যদি এরকম ধরনের প্রশ্ন করেন যে তুমি কি সাপোর্ট করো, তুমি সেক্ষেত্রে বলতে পারো যে সমস্ত জনদরদি প্রকল্পগুলো চলছে, যেগুলো মানুষের উন্নতিকল্পে চালু করা হয়েছে, সেগুলোকে আমি সাপোর্ট করি। তুমি এর সঙ্গে নিজস্ব ব্যক্তিগত একটা মতামত যুক্ত করে দিতে পারো যে সরকারের যেমন এটাও খেয়াল রাখে যে রাজ্যের সার্বিক উন্নতি যেন ব্যাহত না হয়। তাহলে দেখো তোমার উত্তরটা পজিটিভ ওয়েতেও হলো, প্লাস তোমার নিজস্ব ব্যক্তিগত মতামতও তুমি দিতে পারলে। তো উত্তরগুলো এরকমভাবে গুছিও। পরবর্তী যে টপিক সেটা বলবো যে শৈশবকালে যে নিঃসঙ্গতা শিশুদের মধ্যে আসছে তার কি কারণ। দেখো, প্রথমে যৌথ পরিবারের কথা বলবো। যে আগে কি হতো, যৌথ পরিবার ছিল, অনেক ছেলে মেয়ে মানে কাকা জ্যাঠার ছেলে মেয়েরা সব একসঙ্গে খেলাধুলা করতো। হ্যাঁ, অনেকটা সময় তারা একসঙ্গে ব্যয় করতে পারতো। এখন বেশিরভাগই হলো নিউক্লিয়ার ফ্যামিলি, অর্থাৎ একটা বা দুটো সন্তান, অর্থাৎ যৌথ পরিবারে যে থাকা, মিলেমিশে থাকা, সেই সুযোগগুলো তাদের কাছে হয়ে উঠছে না। আর কি, বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেক্ষেত্রে বাচ্চাদের উপরে অধিক যে প্রেশার সেটা ক্রিয়েট করা হচ্ছে। ফলে কি হচ্ছে, তারা সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকছে। এছাড়াও টিউশন এগুলোও আছে। কাজেই তাদের নিজস্ব যে সময় সেটা তারা পাচ্ছে না। এছাড়াও পড়াশোনার পাশাপাশি যে সমস্ত সহপাঠ্যক্রমিক কার্যাবলীগুলো আছে, বাবা মারা চাইছেন
যে পড়াশোনার সাথে সাথে তারা যেন তাতেও অর্থাৎ সহপাঠক্রমিক কার্যাবলীগুলোতেও পারদর্শী হয়ে ওঠে, তাহলে তাদের উপরে কিন্তু একটা এক্সট্রা চাপ আসছে। এরকমও তো হতে পারে যে আমি ভালোবাসি না তবু আমাকে জোর করে করতে হচ্ছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় সেক্ষেত্রে কি হচ্ছে না, বাচ্চাদের মাথার উপরে একটা চাপ তৈরি হচ্ছে। এই রিসেন্ট একটা প্রতিবেদন সংবাদপত্রে বেরিয়েছিল, যেখানে বলা হচ্ছে, প্রথমে মানে শুরু করা হচ্ছে যে খেলার মাঠে একটি বাচ্চা শিশু, একটা বাচ্চা মেয়ে বসে আছে, যে তার জুতোগুলোকে পাশে রেখে, তার কোনো খেলার সঙ্গী নেই, জুতোগুলোকে পাশে রেখে সে পুতুল খেলার চেষ্টা করছে এবং নিজের মনে একাই খেলছে। তো এই ধরনের একটা চিত্র তুলে ধরে নিবেদনটা শুরু করা হয়েছিল। তো আরও কয়েকটা পয়েন্ট এর সঙ্গে যোগ করা যেতে পারে, যেমন মনে করো টেকনোলজির যে বিষয়টা এসেছে, অর্থাৎ মোবাইলে ছেলেমেয়েদের অ্যাডিকশন বেড়ে যাচ্ছে, তারা মোবাইলটাকেই তাদের পড়াশোনা বাদ দিয়ে অবসর সময় কাটানোর একটা পথ হিসেবে বেছে নিচ্ছে, এবং বাবা মারাও ছেলেমেয়েরা না খেলে, ছেলেমেয়েরা পড়াশোনা না করলে একটু করে সময় কাটানোর জন্য মোবাইলটাই তাদের হাতে তুলে দিচ্ছেন। তাহলে সেক্ষেত্রে কিন্তু যে তাদের নিঃসঙ্গতা বাড়ছে, কিসের জন্য না, তারা সামাজিক হচ্ছে না। এক্ষেত্রে তাহলে কি করণীয় হতে পারে, সমাধান হিসেবে কি বলা যেতে পারে, দেখো যে বেশিরভাগ সময় কিন্তু বাচ্চারা বাড়িতে কাটায়, তো বাবা মাকে এই বিষয়ে সচেতন হতে হবে, বিকেলের দিকে একটু সময় করে তাদেরকে পার্কে নিয়ে যাওয়া, একটু ঘুরতে নিয়ে যাওয়া, অন্যান্য সমবয়সী ছেলেমেয়েদের সঙ্গে যে মেশার সুযোগ সেটা করে দেওয়া, এগুলো কিন্তু বাবা মায়েদের দায়িত্ব হবে। তো এরকম করে তোমরা গুছিয়ে কিছু পয়েন্ট এর সঙ্গে যুক্ত করে বা বিয়োগ করে তোমরা উত্তরটাকে সাজিও, কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক বলে আমার মনে হয়েছে, এখান থেকে অনেক রকমের যে বিষয় সেটা উঠে আসতে পারে, তাই এটা মেনশন করে দিলাম। তাহলে প্রকল্প হলো, বাচ্চাদের নিঃসঙ্গতা হলো। এরপরে মিড ডে মিল নিয়ে কিছু কথা বলবো। দেখো এটা একটা কারেন্ট একটা বিষয়, যে শিক্ষক সমিতির পক্ষ থেকে আবেদন করা হয়েছে যে যাতে মিড ডে মিলের যে বিষয়টা সেটা দেখার জন্য কর্মী নিয়োগ করা হয়। কেন করা হচ্ছে এরকম ধরনের বিষয়, কারণ নিশ্চয়ই তাহলে টিচারদেরকে কিছু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। দেখো একজন শিক্ষক মহাশয় নিযুক্ত কেন করা হয়, প্রধান কাজ হলো তার পড়ানো, এর সাথে পুষ্টির দিকটাও তাদেরকে খেয়াল রাখতে হয়, দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, শিক্ষা এবং স্বাস্থ্য। সেক্ষেত্রে কি হয়, অনেক সময় যে মিড ডে মিলের দিকটা খেয়াল রাখতে যেয়ে অনেক সময় পড়ানোর দিকটা হালকা হয়ে যায়, তাই তো। তো এই বিষয়টা কিন্তু টিচারদের কাছে খুবই সমস্যার, যে দুটো দিক সামলানো। সেক্ষেত্রে যদি একজন কর্মী নিয়োগ করা হয় প্রত্যেক বিদ্যালয়ে, যিনি মিড ডে মিলের দিকটা দেখবেন, কিন্তু অনেক সুবিধাই হবে, ঠিক আছে। অর্থাৎ বিদ্যালয়ে বাচ্চারা যে কারণে আসে সেই পারপাসটা পূরণ হবে, স্বাস্থ্য এবং শিক্ষা দুটোই সমানভাবে উন্নতি করা সম্ভব হবে। তাহলে এখান থেকে কীরকম ধরনের প্রশ্ন হতে পারে না, এই যে শিক্ষক মহাশয়রা পড়ানো এবং মিড ডে মিল সামলানো এই দুটো একসঙ্গে করেন, এতে তোমার মনে হয় না যে ওনাদের চাপ হয়, বা এক্ষেত্রে কি করণীয় হতে পারে? তো উত্তরটা আমি যেটা বললাম সেটা তোমরা গুছিয়ে নিতে পারো। মিড ডে মিল ইটসেলফ একটা খুব গুরুত্বপূর্ণ টপিক। তাহলে তোমরা এক্ষেত্রে মিড ডে মিল কত সালে শুরু হয়েছিল না 1995 সালে, যখন প্রধানমন্ত্রী ছিলেন নরসিমহা রাও, তার সময়ে এই প্রকল্পটা শুরু হয়েছিল। এর যে পুরো কথা কি, আর্থিক যে সাহায্য প্রদান করা হয়, অর্থাৎ প্রাইমারির বাচ্চাদের জন্য 5 টাকা 45 পয়সা এবং আপার প্রাইমারির বাচ্চাদের জন্য 8 টাকা 17 পয়সা, এগুলো সব খেয়াল রাখতে হচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে একটা টপিক থেকে কত রকমের টপিক উঠে আসছে এবং প্রত্যেকটা টপিক কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। পরবর্তী যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বিশ্ব উষ্ণায়ন। আমরা প্রত্যেকেই জানি যে উত্তর যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সেটা একটা গভীর সমস্যা ডেকে নিয়ে আসছে। তো এই বিষয়টা কি পরিবেশের সঙ্গে অ্যাসোসিয়েটেড, গ্লোবাল ওয়ার্মিং এলেই অনেকগুলো টার্ম এর সঙ্গে চলে আসছে, যেমন গ্রিনহাউস গ্যাসগুলোর বৃদ্ধির জন্য এই গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং জিনিসটা কি, এই কনসেপ্টটা কোথা থেকে এসেছে এবং কেন, যে মানুষ এর পিছনে কতটা দায়ী, সেই সংক্রান্ত কিছু আলোচনা। তোমরা এইটা খুব সুন্দর মানে ইনফরমেশন আরও ভালো করে পেয়ে যাবে যদি গুগল করে নাও একটুখানি। তো এই টপিকটা আমি বলে দিলাম, এটা তোমরা একটুখানি নিজেরা দেখে নিও, যে উত্তর যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সেটার পিছনে মানুষের কতটা হাত, এবং এক্ষেত্রে কি করণীয়। পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো এর জন্য চলে আসছে, গাছ লাগানো থেকে শুরু করে পরিবেশের যত্ন নেওয়া, এই সমস্ত বিষয়গুলো এর সঙ্গে ইনক্লুড হয়ে যাচ্ছে। তো ইটসেলফ এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার মনে হয়েছে, তাই উল্লেখ করে দিলাম। পরবর্তী যে একটা বড় সমস্যার কথা বলবো সেটা হলো স্কুল ড্রপ আউট বা স্কুল ছুট, যেখানে কি হয় না, শিক্ষা সম্পন্ন করার আগেই বাচ্চারা বিদ্যালয় ত্যাগ করে। স্কুল শিক্ষা দপ্তর থেকে এই স্কুল ছুট বিষয়টা প্রতি নজর রেখে একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হয়েছে নতুন শিক্ষাবর্ষ থেকে। সেক্ষেত্রে কি বলা হচ্ছে না, শিক্ষকদের এক্ষেত্রে একটা ভীষণ ভূমিকা হতে পারে। আমরা যে সমস্ত স্কুলে করি আমরা বুঝতে পারি যে এই বাচ্চাটা হয়তো আর বিদ্যালয়ে আসবে না কিছুদিন পর থেকে, অনেক সময় হয় তারা কাজে চলে যায়,
তো সেক্ষেত্রে কি হয়, তাদের বাড়িতে যেয়ে যদি বোঝানো যেতে পারে বিষয়টা, বা তারা কেন দীর্ঘ সময় ধরে বিদ্যালয়ে আসছে না, যদি কোনো বাচ্চা না আসছে বিদ্যালয়, সেক্ষেত্রে খোঁজ খবর নিয়ে দেখাটা অত্যন্ত প্রয়োজন। এবং তাদেরকে বিদ্যালয়মুখী করার জন্য বিদ্যালয়ের যে যে সার্বিক দিক, সেই দিকটারও উন্নতি করা প্রয়োজন বলে আমিও মনে করি। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, স্কুল ছুট কেন হচ্ছে, এক্ষেত্রে তোমার কি করণীয়, এই বিষয়গুলো। ঠিক আছে, পরবর্তী এবং আজকের শেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো হলিস্টিক রিপোর্ট কার্ড, যেটা নতুন শিক্ষাবর্ষ থেকে চালু করার কথা ভাবা হচ্ছে এবং সেজন্য শিক্ষক শিক্ষিকাদের ট্রেনিংয়েরও আয়োজন করা হচ্ছে। তো এই হলিস্টিক এডুকেশন কি, হলিস্টিক এডুকেশন এলেই কী কী টার্মগুলো আসবে আমরা জানি, সামেটিভ এবং ফর্মেটিভ এই টার্মগুলো আসবে। প্রথমে আমরা জেনে নিই যে হলিস্টিক এডুকেশনটা কী। পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের যে সার্বিক উন্নতির কথা চিন্তা করে তাদের শক্তি এবং দুর্বলতার দিকগুলি চিহ্নিতকরণ, এটাই হলো আমাদের হলিস্টিক এডুকেশনের মূল বৈশিষ্ট্য। ঠিক আছে, আমাদের যে আসছে টার্মগুলো ফর্মেটিভ এবং সামেটিভ ইভলিউশন, দেখো হলিস্টিক কথাটাতে যেমন হোল বিষয়টা আছে, অর্থাৎ ছেলেমেয়েদের সার্বিক দিকটা দেখা হচ্ছে, সেরকম সামেটিভ কথাটাতে কি আছে না, বছরের শেষে অর্থাৎ পুরো হোল বিষয়টার উপরে সাম, অর্থাৎ পুরো বিষয়টার উপরে যে পরীক্ষাটা নেওয়া হয় সেটা হলো সামেটিভ ইভলিউশন বা সামেটিভ মূল্যায়ন, যে মূল্যায়নটা করা হয়। এবং ফর্মেটিভটা কি, এটা হলো ছোট একক, এককটা হচ্ছে ছোট, অর্থাৎ দৈনন্দিন যা পড়াচ্ছি, দৈনন্দিন যদি একটা উদাহরণ দিই আর কি, যে দৈনন্দিন যা শেখাচ্ছি ছেলে মেয়েদেরকে সেটা তারা কতটা আয়ত্ত করতে পারছে, রোজকার যে সেটা দেখে নেওয়া, সেটা হচ্ছে আমাদের ফর্মেটিভ ইভলিউশন। ঠিক আছে, এরকম করে বলা যেতে পারে। তো এই হলো মোটামুটি আজকের আলোচ্য বিষয়। এই প্রত্যেকটা টপিক আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, তাই এগুলো আলোচনা করে দিলাম পয়েন্ট ধরে ধরে। আশা করি তোমরা আরও সুন্দর করে গুছিয়ে তোমাদের নিজস্ব খাতাতে নোট করে নেবে। ঠিক আছে, নমস্কার, সবাই ভালো থেকো।